আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে 22 নভেম্বর ঢাকা সহ দেশের জেলা উপজেলায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন শেষে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আশিকুল আলমের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে বারবার আবেদন করা হলেও তাতে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে গণ অনশন কর্মসূচি পালন করল বিএনপি। শনিবার সকাল থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। ঠিক 9টায় শুরু হয় অনশন, চলে বিকেল 4টা পর্যন্ত। এ সময় নেতারা দাবি করেন, প্রতিহিংসা থেকেই বেগম জিয়ার সুচিকিৎসা চায় না সরকার, তাই কিছু হলে দায় বর্তমান সরকারকেই নিতে হবে। আজকে সেই মৌলিক অধিকার থেকে কেন তাকে বঞ্চিত করা হচ্ছে, সেই জবাব সরকারকে দিতে হবে। অপেক্ষা করেন, দিন আসবে যখন আমাদের ইনিও দুই হাত জড়ো করে ক্ষমা চাইবেন, মানুষ ক্ষমা করবে না। এই দেশ নেত্রীকে এই গণ অনশন দিয়ে মুক্তি করা যাবে না। এই মুক্তির একমাত্র পথ গণ আন্দোলন, এবং এই গণ আন্দোলনের মাধ্যমে এই দেশ নেত্রীকে মুক্তি করতে হবে। গণ অনশন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বিদেশে উন্নত চিকিৎসার জন্য 5 বার আবেদন জানালেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এ সময় সরকার আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আগামী 22 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে এবং একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ার দাবিতে আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ, সারা দেশে মহানগর, জেলা এবং উপজেলাগুলোতে সমাবেশ হয়। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে আইনমন্ত্রী জানান, একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি বিদেশ থেকে ডাক্তার আনলে তাতে সরকার কোনো বাধা দিবে না। একজন সাজাপ্রাপ্ত যে ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধাটি দেওয়া প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়েছে, এবং যদি তারা মনে করে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দেবে না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। এদিকে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, মেয়র পদে থাকা নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর থেকে আজহারুল হক ও তরিকুল ইসলাম তারেকের তথ্যচিত্রে নাদিরা সুলতানার রিপোর্ট। খুব অল্প সময়ে উত্থান, অদৃশ্য শক্তির ক্ষমতা বলে আলাদিনের চেরাগে ঘষা দেওয়ার মতোই সহজেই বনে যান গাজীপুরের 40 লাখ মানুষের নগরপিতা। বেগ পেতে হয়নি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পেতেও, কিন্তু শেষ রক্ষা হলো না। মুক্তিযুদ্ধে 20 শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় পদ হারালেন জাহাঙ্গীর আলম। নিজের অবস্থান জানাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে রিভিউ আবেদনের সুযোগ চান মেয়র জাহাঙ্গীর। ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করেন। আমি রিভিউ করতে চাই, আমাকে অন্তত আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমি থাকতে চাই। মায়ের কাছে আমি আবারও অনুরোধ করব, উনি যেন পুনরায় বিবেচনা করে আমাকে যেন আওয়ামী লীগ এবং আমার উপরে যেন যে বহিষ্কার আদেশ দিয়েছেন সেটা যেন প্রত্যাহার করেন। পদ হারানোর পর নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত জাহাঙ্গীরের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। মেয়র পদে থাকবে কি থাকবে না, এটা আইন দেখে এর পরবর্তীতে এ ব্যাপারে মন্তব্য করা হবে। এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাজীপুর সিটি মেয়রকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন অনুসারীরা। আমরা চাই তাকে পুনরায় সাধারণ সদস্য হিসেবেও দলে রেখে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কাজ যাতে করার সুযোগ দেন। ব্যক্তি যারা পুনরায় এটা বিবেচনার মাধ্যমে তাকে দল করার ফলে কোথাও
আরো ঝুলিয়ে রাখা। অন্যদিকে প্রধানমন্ত্রীর ঘোষণাকে যুগান্তকারী উল্লেখ করে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। অনতিবিলম্বে তার বিরুদ্ধে যেন সে আইনগত ব্যবস্থাটি গ্রহণ করা। নাদিয়া সুলতানা, RTV। কোনোভাবেই কমছে না সড়কের ভাড়া নিয়ে নৈরাজ্য। সরকারি সিদ্ধান্ত ও মালিক সমিতির নেতাদের আদেশকে পাত্তা না দিয়ে চলছে অনেক বাস। যাত্রীদের অভিযোগ, ওয়েবিলের কথা বলে আদায় করা হচ্ছে বেশি ভাড়া। যদিও এ নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে BRTA। এদিকে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও ফার্মগেট এলাকায় বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। বিলাল হোসেনের রিপোর্ট। শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবিতে হঠাৎ রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। একই সময়ে সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা জানান, আগামী 24 নভেম্বরের মধ্যে হাফ ভাড়া কার্যকর না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের দাবি আমরা হাফ পাস চাই এবং সরকারিভাবে এটা যেন প্রোগ্রাম জারি করা হয়। ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেছে, হাফ পাস দিতে যাই আমরা আমাদের দুর্ব্যবহার করে আমাদের গাড়ি ধাক্কাতে বাইর করে দেয়। যখনই আমরা হাফ ভাড়ার জন্য দিতে চাই তারা নিতে চায় না, এটাই হচ্ছে মূলত সমস্যা। এখন এই সমস্যার জন্যই আমরা আজকে মূলত এই আন্দোলন করতেছি। BRTC বাস ছাড়া ব্যক্তি মালিকানা গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে জানান এই পরিবহন মালিক। শিক্ষার্থীদের হাফ পাসের অবস্থান হলো সরকারি BRTC বাস আছে, বাসগুলোই 0.5% ভাড়া নেয়। সেটাই কিন্তু সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দেয়। পাবলিক সার্ভিস যে গাড়িগুলা, এটাই কিন্তু সরকার 10 পয়সাও ভর্তুকি দেয় না। অতএব আমাদের হাফ ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। এদিকে সরকারের সিদ্ধান্ত ও মালিক সমিতির নেতাদের আদেশকে পাত্তা না দিয়ে এখনো গণপরিবহনের ওয়েবিল হিসেবে ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের। গভর্নমেন্ট তো বলছে হলো সিটিং সার্ভিস থাকবে না, কিন্তু ওরা তো ওয়েবিলে এখনো ভাড়া নিচ্ছে। মালিকরা ওয়েবিল না নেওয়ার কথা বললেও তাদের থেকে ওয়েবিল হিসেবে দিন শেষে টাকা নেওয়া হয় বলে জানান এই চালক। এদিকে শনিবার রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে BRTA। অনেক গাড়িতে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছু অভিযোগ পেয়েছে এখনো, তবে আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। তারপরেও কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে, আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে জরিমানা আরোপ করছি। তবে অভিযান এত অনিয়ম ধরা পড়লেও রোড পারমিট বাতিল হয়নি কোনো পরিবহনের। বিলাল হোসেন, RTV, ঢাকা। 20 মাস পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। দেশে গেল একদিনে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। 20 মাস পর এমন সুখবর পেল দেশ। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা 27,946 অপরিবর্তিত থাকলো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 178 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,73,889 জন। এ গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে 190 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 15,38,006 জন। রাজধানী নারায়ণগঞ্জ, গাজীপুর ও কেরানীগঞ্জের কিছু এলাকা নিয়ে চূড়ান্ত হতে যাচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব। সুযোগ সুবিধা বাড়িয়ে রাজধানীকে বিকেন্দ্রীকরণ করে নগরায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর দেরি না করে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন নগরবিদরা। তবে রাজুক রেগুলেটরি বডি নাকি বাস্তবায়নকারী সংস্থা, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। জুলহাস কবিরের রিপোর্ট। 1935 সালে রাজধানী কোন পর্যায়ে যেতে পারে তা বিবেচনা করেই তৈরি করা হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব। এই পরিকল্পনায় রাজধানীর সাথে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও কেরানীগঞ্জের কিছু এলাকা। তখন রাজধানীর আয়তন হবে 1528 বর্গ কিলোমিটার। ড্যাব বাস্তবায়নের চূড়ান্ত খসড়ায় এই পরিকল্পনা তুলে ধরা হয়। শিশু, নারী ও বয়স্ক বান্ধব নগর গড়ে তুলতে সঠিকভাবে ড্যাব বাস্তবায়ন জরুরি বলে মনে করেন পরিকল্পনাবিদেরা। আমরা 2041 সালে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি, সেই জায়গায় আমরা কোনোভাবে ব্যর্থ হতে চাই না। ঢাকা শহর যদি ব্যর্থ হয়, সারা বাংলাদেশ ব্যর্থ হবে। কারণ ঢাকা কেন্দ্রিক আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এবং সমস্ত কিছুর কেন্দ্রমুখিতা। বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় সরকার, নির্বাচিত নেতৃত্ব, তাদের উপরেই দায়িত্বটা থাকা উচিত। অবশ্যই রাজুকের সাথে পরামর্শ করেই তারা এটা করবেন, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাব বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে, তা মোকাবেলা করেই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।
এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না যেন জনদুর্ভোগ বাড়ে। ড্যাব বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি নয়, বরং সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করা জরুরি বলে মনে করেন বক্তারা। প্ল্যান করা যত না কঠিন, তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন হচ্ছে সেটা বাস্তবায়ন করা। কাজে এখন আমাদের এইটা বাস্তবায়ন করার পালা। আমরা অনেক সময় কিন্তু নষ্ট করে ফেলেছি। ট্যাবে দেখানো হয়েছে শীতলক্ষার চারপাশে হেভি বাড়ি এবং মাঝারি টাইপের ফ্যাক্টরি দেওয়ার কথা। আমি একদম এখানে দাঁড়িয়ে সকলের সামনে অনুরোধ করছি, এটা যেন কোনো অবস্থাতে না হয়। নদীমাতৃক এই বাংলাদেশকে বাঁচাতে হলে নদীর চারিপাশে শুধু শীতলক্ষাই নাই, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালি, কোনো নদীর পাশে বাড়ি স্থাপনা দেওয়া আমি মনে করি যে সমুচিত হবে না। মন্ত্রীকে রিকোয়েস্ট করব যে যাই করেন তাড়াতাড়ি করেন। এখন আমাদের কিন্তু অনেক 5 বছর আমাদের লস হয়ে গেছে। এখন আমাদের শুধু এই প্ল্যান করতে 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 অনেক ক্ষতি হচ্ছে। আইন করব অথবা আমরা পলিসি করব, পলিসিটা এমন হইতে হবে যেটা ইমপ্লিমেন্ট যোগ্য। আমি মনে করি আমরা সবাই পজিটিভ, আমরা চাই আমাদের দেশটা উন্নত হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য নির্ধারণ করেছেন 2041 সালে, দেশ উন্নত হবে, অনেক রিকোয়ারমেন্টস হবে, অনেক কিছু করতে হবে আমাদেরকে। আমরা চাই এই আপনি যে ডিটেলস প্ল্যানটা হাতে নিয়েছেন সেটি যেন ইমপ্লিমেন্ট যোগ্য হয়, যেটি যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কিছু সময় অলরেডি চলে গেছেন, এটি আমরা সময় নষ্ট করতে চাই না। রাজধানীকে বিকেন্দ্রীকরণ সবচেয়ে জরুরি, এজন্য ঢাকার আশপাশে মৌলিক সুবিধা বাড়িয়ে নগর পরিকল্পনা করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এখন একদম 50 তলা বিল্ডিং মতিঝিলে বানাইলাম, বানানোর পর দিয়ে এখন মতিঝিলে দেখা গেছে যে সেখানের মধ্যে এই 50 তালা লোকের জন্য সেখানে বিদ্যুতের লাইন দিতে হবে, গ্যাসের লাইন, পানির লাইন, টেলিফোন লাইন দিয়ে সব রকম ইউটিলিটিক্যাল সাপোর্ট দিতে গেলে এখন যদি আমি এগুলো না দিতে পারি, হোয়াট দ্য ইউজ অফ দিস বিল্ডিং? জুলহাস কবির, RTV, ঢাকা। বাংলাদেশের খেলায় চরম হতাশা ব্যক্ত করলেন সমর্থকরা। প্রশ্ন তুললেন দলের স্কোয়াড নিয়ে। ব্যর্থতার জন্য বিসিবি সভাপতির কড়া সমালোচনা করেছেন অনেকে। অরণ্য গফুরের রিপোর্ট। খেলা শেষ হবার আগেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন ভক্ত সমর্থকরা। টানা 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করার কষ্ট তাদের চোখে মুখে। মিরপুরেও টাইগাররা এমনভাবে হারবে এটা মানতে পারছেন না দেশের ক্রিকেট প্রেমীরা। খেলায় আছে একদম দুঃখজনক হার, এটা হচ্ছে মানার মতো না। আমাদের মাঠে, ঘরের মাঠের খেলা পরপর 2 ম্যাচে আমরা হারলাম। অনেক কষ্ট করে খেলা দেখতে আসছি, অনেক পরিশ্রম করার পরেও খেলা দেখতে আসছি, কিন্তু এরকম খেলা আমি কখনো আশা করিনি যে এরকম খেলা হবে। আমি একজন বাংলাদেশের সাপোর্টার হিসেবে এরকম পারফরম্যান্স কোনোদিন আশা করি নাই। তারুণ্য নির্ভর স্কোয়াড নিয়ে পাকিস্তানের মতো ফর্মে থাকা দলের বিপক্ষে লড়াইতে নামা বোকামি বলে মনে করেন তারা। মুশফিক ভাইকে কেন বাদ দেওয়া হলো? তামিম, সাকিব, মুশফিককে আমরা দলে চাই। দলের ক্রমাবনতি ও ব্যর্থতার জন্য বিসিবি দায়ী বলেও মনে করেন টাইগার ভক্তরা। বাপনকে যে বিসিবির প্রধান বানাইছে, বাপনে কি কোনোদিন পাড়া টিকিট খেলছে? আমার মনে হয় না বাপনে কোনোদিন পাড়া টিকিট খেলছে। বাপনের কাছে আমাদের সুষ্ঠু দাবি যে অতি শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট টিমকে পরিবর্তন করা হোক। যে দেশে নান্নুর মতো নির্বাচক, সুজন ভাইয়ের মতো নির্বাচক থাকবে, আর আমাদের কোচ জাতীয় দলে কখনো খেলেই নাই, ডোমিঙ্গো রাসেল। ক্রিকেটের সাথে যারা সম্পর্কিত আছে তাদের প্রত্যেকটাকে জবাব দিতে জানতে হবে। স্বাগতিকদের হতাশার বিপরীতে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছেন সফরকারীদের সমর্থকরা। I will come to see the next match. I love Pakistan. এমন হার নিয়তিতে পরিণত হওয়ার আগেই দলের অবস্থার পরিবর্তন চান টাইগার সমর্থকরা। অরণ্য গফুর, RTV, ঢাকা। 20 নভেম্বর পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব শিশু দিবস। চলুন বাচ্চাদের পুষ্টি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই বিশেষ প্রতিবেদন থেকে। জানেন, বাংলাদেশে অনেক বাচ্চা পরিপূর্ণ পুষ্টি পায় না, ফলে তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেমন ধরেন, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের মধ্যে প্রতি 5 জনে 1 জনের ক্যালসিয়ামের অভাবে হাড়ের গঠন সঠিকভাবে হয় না। এরকম অনেক ধরনের পুষ্টির অভাবে বাচ্চাদের বিকাশ বাধাগ্রস্ত হয়। যেমন ভিটামিন সি এর অভাবে অনেক বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে গড়ে ওঠে না। আবার আয়রনের অভাবে অনেকে রক্তশূন্যতায় ভোগে। আর আমার মতো বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এইসব পুষ্টি খুবই দরকারি। আর এই পুষ্টিগুলো আমরা পেতে পারি বিভিন্ন খাবার থেকে। যেমন পালং শাকের আয়রন স্বাস্থ্যকর রক্তের সহায়ক, দুধের ক্যালসিয়াম শক্ত হাড়ের সহায়ক, আর কমলার ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সহায়ক, যা সব বাচ্চাদের খুব দরকার। তাই বাংলাদেশের উন্নত ভবিষ্যতের জন্য চলুন এই বিশ্ব শিশু দিবসে শপথ করি যে এখন থেকে বাচ্চাদের পুষ্টির প্রতি বেশি করে খেয়াল রাখবো। সবাইকে বিশ্ব শিশু দিবসের শুভেচ্ছা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। শনিবার একদিনে ব্যবধানে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্যারেল প্রতি $76.10 বিক্রি হয়েছে, আর ব্রেন্ট ক্রুড তেলের দাম একই হারে কমে বিক্রি হয়েছে $78.46, যা গেল 2 মাসের মধ্যে সবচেয়ে কম। গেল শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও চীনে নিজেদের সংরক্ষিত তেল বাজারে ছাড়ার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $85 থেকে $80 নেমে এসেছে। কিছুদিন আগে বাইডেন ও শি জিনপিং এর ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের বিষয়ে আলোচনা হয়। এরপরই দেশ দুটির সমন্বিত পদক্ষেপের পর মজুতকৃত তেল বাজারে আসে। ডিজেলের দাম 23% বৃদ্ধি পাওয়ায় পোশাক খাতে উৎপাদন খরচ 4 থেকে 5% বাড়ার আশঙ্কা করেছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফারুক হাসান জানান, ডিজেলের দামের অনুপাতে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন খরচ ও কাঁচামালের দাম বেড়েছে, আর এর বড় প্রভাব পড়বে পোশাক খাতে। করোনার কারণে চাকরি হারানোদের কাজে ফেরাতে সরকারের নীতি সহায়তার দাবি জানান তিনি। সেলিম মালিকের রিপোর্ট। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিয়েছিলেন বিজিএম-এর বোর্ড সদস্যরা। সম্মেলনে প্রত্যাশা ও প্রাপ্তির পাশাপাশি পোশাক খাতের নানা বিষয় জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। ইন্ডাস্ট্রিকে আমরা সাস্টেনেবল করতে চেষ্টা করে যাচ্ছি। এতে সংগঠনের সভাপতি জানান, গেল 1 বছরে সুতার দাম বেড়েছে 60%, কন্টেনারের ভাড়া বেড়েছে 500% পর্যন্ত। বেকার দেয় পোশাক খাত। শিল্প একটি চ্যালেঞ্জিং এবং সময় পার করছে। গত 1 বছরে সুতার দাম বৃদ্ধি পেয়েছে 60%, কন্টেনার ভাড়া বৃদ্ধি পেয়েছে 350 থেকে 500%, ডাইস কেমিক্যালের খরচ বৃদ্ধি পেয়েছে 40 থেকে 50%। এই বছরের শুরুতেই মজুরি বৃদ্ধি পেয়েছে 7.5%, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে, এছাড়া গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমন বাস্তবতায় 23% ডিজেলের দাম বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা বলে জানান তিনি। ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ, অন্যান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে 4 থেকে 5%। এই প্রাইসের ব্যাপারে যেন ওনারা আবার একটা চিন্তা করেন। কোভিড-19 কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে সরকারের সহযোগিতা কামনা করেন বিজিএম-এর সভাপতি। নিয়ম রেগুলেশন এমনভাবে আছে যে সেইগুলো আমাদের জন্য খুব কষ্ট পাচ্ছি আমরা। এই সহযোগিতাগুলো যদি সিম্পলিফিকেশন যদি করা হয়, তাহলে আমরা কিন্তু এক্সপোর্টকে এগিয়ে নিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু এই ব্যবসাকে এখানে ধরে রাখা ডিফিকাল্ট হবে। আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকের মূল্য বাড়াতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করুন। সেলিম মালিক, RTV, ঢাকা। আদালত নির্দেশনা দিলে বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন। এর বাইরে সরকারের কিছুই করার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। নতুন কমিটি আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপি, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন নাহার লাইলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলম টিপু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী যে আশা নিয়ে আমাদের জেলা আওয়ামী লীগের এই কমিটি উপহার দিয়েছেন, নিশ্চয়ই আমরা আজকের এই প্রতিনিধি সভায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাদের সেনবাগের বিষয়ে প্রতিশ্রুতি দিতে চাই। আমরা এই সেনবাগকে আওয়ামী লীগের একটি দুর্গ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকব, আপনারা আমাদের পাশে থাকবেন। আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালত নির্দেশনা দেয় সরকার 100 বার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাবে, কিন্তু আইন পারমিট করে না। ওনারা অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছেন। ওনারা বেগম জিয়ার মুক্তি অথবা বেগম জিয়ার চিকিৎসার জন্য ওনারা কনসার্ন নয়। অটুট এক বন্ধনে এই প্রতিপাদ্যে কক্সবাজারে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ইনানীতে একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস প্রকৌশলী জাকারিয়া জালালের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফিনান্সিয়াল অফিসার মাহবুব আলম ও সিইও ও ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এম জসিমউদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিক্রয় বিবেচনায় সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আবারও পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রিয়ায়। আগামী সোমবার থেকে এ লকডাউন কার্যকর হবে। এদিকে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশ এতে বাধা দিলে তা সহিংসতায় রূপ নেয়। এদিকে গেল একদিনে বিশ্বজুড়ে কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। একই সময়ে বেড়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। একদিনে ব্যবধানে বিশ্বে করোনায় 7,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 6 লাখ মানুষ। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে 4,34,000-এর বেশি মানুষ। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।